ক্যালকাটা ইউনিভার্সিটি 7 সেমিস্টার হিস্ট্রি অনার্স ডিএস সিসি 19 অর্থাৎ ভারতের নারীদের ইতিহাস এই পেপার থেকে একটি 20 নম্বরের প্রশ্ন। 19 শতকে ভদ্র মহিলা এই ভদ্র মহিলা শ্রেণীদের উত্থানের প্রেক্ষাপট কী ছিল এ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনার পর এর 20 নম্বরের অ্যান্সার প্রোভাইড করব এই ভিডিওর ভিতর দিয়ে তোমাদের সামনে। এই পেপারের সিলেবাস সাজেশন এবং সাজেশন ধরে অনেকগুলো প্রশ্নের উত্তর আমি ইতিমধ্যে চ্যানেলে আপলোড করে দিয়েছি। ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে। সাজেশন অনুযায়ী বাদবাকি প্রশ্নের উত্তর একের পর এক তোমাদের সামনে এইভাবে নিয়ে আসবো। এখন আলোচনা করব 19 শতকে ভারতে ভদ্র মহিলাদের উত্থানের প্রেক্ষাপট। প্রশ্নের মূল কন্টেন্ট হচ্ছে ভদ্র মহিলা। তা ভদ্র মহিলাদের উত্থান কিভাবে হয়? যেভাবে ভদ্র লোক শ্রেণীর উত্থান হয়েছিল ঠিক সেইভাবে ভদ্র মহিলাদেরও উত্থান হয় এবং এই ভদ্র মহিলা ভদ্রলোক এদের উত্থানের পিছনে একটাই বিষয় কাজ করেছিল, সেটি হচ্ছে পাশ্চাত্য শিক্ষা। ইংরেজরা ভারতবর্ষে পাশ্চাত্য শিক্ষার বিস্তার করেন। কেন করেন? কারণ তারা চেয়েছিল ভারতে ইংরেজি শিক্ষায় শিক্ষিত একদল কেরানি তৈরি করতে। কারণ তাদের প্রশাসনিক দপ্তরে বিদেশ ইংল্যান্ড থেকে কেরানি নিয়ে আসতে গেলে তাদের পিছনে বেতন অনেক টাকা বেতন দিতে হতো। সেই তুলনায় ভারতীয়দের অল্প বেতন দিলে তারা কিন্তু সেই কাজটা করে দিত। এই কারণে ইংরেজি শিক্ষায় শিক্ষিত ভারতীয়দের মধ্য থেকে কেরানি তৈরি করার উদ্দেশ্যে ইংরেজরা পাশ্চাত্য শিক্ষার বিস্তার করে এবং সেই উদ্দেশ্য সফল হয়। ইংরেজি শিক্ষায় শিক্ষিত হয়ে একদল শ্রেণী তারা এই কেরানির কাজে অংশ নেয় এবং তারা মধ্যবিত্ত শ্রেণী হিসেবে পরিচিতি লাভ করে। এই মধ্যবিত্ত শ্রেণী তাদের তাদের স্বার্থ জড়িয়েছিল ইংরেজদের সাথে। এই কারণে এরা কখনোই চাননি যে ইংরেজরা ভারত ছেড়ে চলে যাক, কারণ ইংরেজরা ভারতে থাকলে তবেই তাদের স্বার্থ বজায় থাকবে। এই মধ্যবিত্ত ইংরেজি শিক্ষায় শিক্ষিত কেরানি সম্প্রদায় এরা ছিল যেরকম বিভিন্ন ডাক্তার, মাস্টার মশাই, উকিল বা ছোট বুর্জুয়া, ছোটোখাটো জমিদার, এরকম বিভিন্ন শ্রেণীর মানুষ, পেশাজীবী শ্রেণীর মানুষও কিন্তু তাদের স্বার্থ ছিল ইংরেজদের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তো এইভাবে পাশ্চাত্য শিক্ষার ভিতর দিয়ে কলকাতাতে ভদ্রলোক শ্রেণীর আবির্ভাব ঘটে। এই ভদ্রলোক শ্রেণীকে অন্যভাবে বলা যায় বাবু সম্প্রদায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার গ্রন্থে এই বাবু সম্প্রদায়ের উল্লেখ করেছেন। তা বাবুদের কালচার কী ছিল সেটা একটা আলাদা প্রশ্ন হয়, বা ভদ্রলোক শ্রেণীর উত্থান কিভাবে হয়, কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে ভদ্র মহিলাদের কিভাবে উত্থান হয়। ঠিক যেভাবে ভদ্রলোক শ্রেণীর উদ্ভব হলো ঠিক সেইভাবেই ভদ্র মহিলাদের উত্থান হয়। ভদ্র মহিলাদের উত্থানের পিছনে সেই পাশ্চাত্য শিক্ষা একটা বড় রোল নিয়েছিল। খ্রিস্টান মিশনারিরা এদেশে এসে যখন ধর্ম প্রচার করতে থাকে তখন তারা উপলব্ধি করে মেয়েদের মধ্যে শিক্ষার বিস্তার ঘটাতে হবে। সেই উদ্দেশ্যে বিভিন্ন সোসাইটি, মিশনারি সোসাইটি তারা ভারতে আসে এবং মেয়েদের শিক্ষার জন্য তারা বিদ্যালয় স্থাপন করে। এই বিদ্যালয়গুলিতে শিক্ষা লাভ করে কিছু মেয়ে তারা কিন্তু সমাজে একটা পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিতা নারী হিসেবে তারা উঠে আসে এবং এই শিক্ষিত নারীদেরকেই আমরা বলছি ভদ্র মহিলা। এছাড়া আরও অনেকগুলো কারণ রয়েছে, যেমন ভদ্রলোকেরা চেয়েছিলেন যে তাদের যে স্ত্রী হবেন তিনিও যেন শিক্ষায় শিক্ষিত হন। সে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত নারীর এই জন্য প্রয়োজনীয়তা উপলব্ধি হয়। এছাড়া বিভিন্ন পাশ্চাত্য দেশের যারা দার্শনিকরা ছিলেন, বিশেষজ্ঞরা ছিলেন, তারা মন্তব্য করেছেন যে ভারতীয় সমাজ পিছিয়ে রয়েছে, কারণ এই সমাজে নারীদের কোনো যোগ্য সম্মান নেই। যে সমাজে নারীদের যোগ্য সম্মান নেই সেই সমাজ ক্রমাগত পিছিয়ে পড়ে। ভারতীয় সভ্যতা তার উদাহরণ। তো এই সমস্ত দেখে এবং এই পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত কিছু বুদ্ধিজীবী শ্রেণী তারাও উপলব্ধি করে যে নারীদের মধ্যে পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটাতে হবে। তার জন্য প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে সমাজ সংস্কারের দরকার। সমাজে নারীদেরকে যে বিভিন্ন কুপ্রথার বেড়াজালে তাদেরকে আটকে রাখা হয়েছে সেই জায়গা থেকে তাদেরকে উদ্ধার করতে হবে। সেই বিষয়টাকে মাথায় রেখে রামমোহন, বিদ্যাসাগর, ডিরোজিও বা এখানে কেশবচন্দ্র সেন, ব্রাহ্ম সমাজ তারা নারীদেরকে সমাজের মূল স্রোতে নিয়ে আসার জন্য বা তাদের সম্মান প্রতিষ্ঠিত করার জন্য এই সমাজ সংস্কারে ব্রতী হয়। সতীদাহ প্রথা, বিধবা বিবাহ প্রথা,
এইগুলো আইন তৈরি হয়। এছাড়া বাল্যবিবাহ, বহুবিবাহ, পণ প্রথা এগুলোর বিরুদ্ধেও কিন্তু কলকাতার বুদ্ধিজীবী শ্রেণী তারা প্রতিবাদ করতে থাকে। ফলে সমাজ সংস্কারের ভিতর দিয়ে একটা বাতাবরণ তৈরি হয় নারী শিক্ষার, এবং এখানে খ্রিস্টান মিশনারিরাও তাদের ধর্ম প্রচারের উদ্দেশ্যে মেয়েদের মধ্যে পাশ্চাত্য শিক্ষার বিস্তারে তারা অগ্রসর হয়। তো এই দুটো কারণ ছিল কিন্তু প্রধান কারণ এই ভদ্র মহিলাদের উত্থানের পিছনে। এছাড়া শিক্ষিত বুদ্ধিজীবী ভদ্রলোক শ্রেণী তারাও চেয়েছিলেন যে তাদের যে স্ত্রী সেও যেন পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়ে তার সমকক্ষতা অর্জন করে। তো এরকম বিভিন্ন কারণে প্রয়োজনীয়তা দেখা দেয় শিক্ষিতা নারীর। যখন কিছু মহিলা এই পাশ্চাত্য শিক্ষা গ্রহণ করে তারা ভদ্র মহিলা হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হয়। যদিও তারা কিন্তু পাশ্চাত্যের ঢঙে তারা পোশাক আশাক পরতেন না, সেই বাঙালির চিরাচরিত ব্লাউজ, পেটিকোট এগুলোই তারা পরতেন। এই ভদ্র মহিলাদের কথাই বলছি। তা ভদ্র মহিলারা কলকাতায় সেই সময় নারীদের মধ্যে একেবারে সামনে চলে আসে, অগ্রভাগে চলে আসে, এবং নারী কেন্দ্রিক যে আন্দোলন বা নারীদের অধিকার প্রতিষ্ঠার যে আন্দোলন বা নারী শিক্ষার অগ্রগতির যে আন্দোলন, সেই আন্দোলনে এই ভদ্র মহিলা শ্রেণী একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। বিভিন্ন নারী রয়েছে, মহিষী নারী, যেমন গঙ্গাবাই, রমাবাই, মাতাজি মহারানী, তপস্বিনী, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। এনারা নারী শিক্ষার অগ্রগতির জন্য কিন্তু আজীবন চেষ্টা করে গেছেন। তো এনাদের হাত ধরে নারী শিক্ষার ব্যাপক অগ্রগতি হয়, অর্থাৎ এই ভদ্র মহিলা শ্রেণীর উত্থানে এদের একটা বড় ভূমিকা ছিল। তা পাশ্চাত্য শিক্ষা গ্রহণ করে এই ভদ্র মহিলা শ্রেণী পরবর্তীকালে শিক্ষা, সাহিত্য, বিজ্ঞান, চিকিৎসাবিদ্যা প্রভৃতি ক্ষেত্রে এরা পারদর্শিতা দেখায় এবং সমাজে তারা একটা গণ্যমান্য ব্যক্তি হিসেবে উঠে আসে। তো এইভাবে ভদ্র মহিলা শ্রেণীর উত্থান হয়। যেভাবে পাশ্চাত্য শিক্ষা গ্রহণের মধ্যে দিয়ে ভদ্রলোক শ্রেণীর উত্থান হয়েছিল, ঠিক একইভাবে পাশ্চাত্য শিক্ষা গ্রহণের ভিতর দিয়ে এই ভদ্র মহিলা শ্রেণীর আবির্ভাব ঘটে। এ সম্পর্কে যে 20 নম্বরের নোট সেটা এবার অন স্ক্রিনে তুলে ধরছি তোমাদের সামনে। 7 সেমিস্টার হিস্ট্রি অনার্স ডিএসসিসি 19 20 নম্বরের প্রশ্ন। 19 শতকের সংস্কার আন্দোলনের ফলে কিভাবে ভদ্র মহিলাদের উত্থান হয়েছিল? মূল প্রশ্ন ভদ্র মহিলা। উত্তরটি যেভাবে লিখবে, অষ্টাদশ শতকের মধ্যভাগ থেকে যখন ব্রিটিশরা ভারতবর্ষে তাদের শাসন প্রতিষ্ঠা করে তখন থেকে একটি নতুন সামাজিক গোষ্ঠীর উত্থান হয়েছিল। এদের কাজ ছিল শাসক শ্রেণীকে প্রশাসন চালাতে সাহায্য করা, অর্থাৎ শাসক ও শাসিতের মধ্যে এরা সংযোগ সৃষ্টি করত। প্রশাসনের নিম্ন পদগুলিতে এদের নিয়োগ করা হতো, যেমন ক্লার্ক, অধস্তন আমলা, দালাল বা কোম্পানির ব্যবসা বাণিজ্য চালানোর জন্য এজেন্ট ইত্যাদি। এই চাকরিজীবী শ্রেণী কিন্তু অর্থবান ছিল এবং এরা এদের সম্পদ বিনিয়োগ করত জয়েন্ট স্টক মার্কেটে অথবা ভূসম্পত্তিতে। এই নতুন সামাজিক গোষ্ঠীকে বলা হতো ভদ্রলোক। এই ভদ্রলোকদের মধ্যে ছিল অভিজাত ভদ্রলোক এবং গৃহস্থ ভদ্রলোক। গৃহস্থ ভদ্রলোকেরা ছিল মধ্যবিত্ত শ্রেণী, অর্থাৎ সরকারি চাকুরে, শিক্ষক, ক্ষুদ্র জমিদার, লেখক, সাংবাদিক, আইন বা অন্যান্য পেশার সঙ্গে যুক্ত পেশাদারি গোষ্ঠী। প্যারা করে দেখো, মধ্যবিত্ত শ্রেণী ছিল মূলত কলকাতা কেন্দ্রিক। কলকাতা শহরে পুরুষের থেকে মেয়েদের সংখ্যা ছিল বেশি। বহু মধ্যবিত্ত পরিবার কলকাতায় তাদের পরিবারের মহিলাদের নিয়ে আসতো। মার্থেডিথ ব্রথউইক এর মতে ভদ্রলোকদের সামাজিক আইডেন্টিটি তৈরির ক্ষেত্রে মেয়েদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। প্রথম দিকে কলকাতায় মেয়েদের আচার আচরণের উপর নানাভাবে নিয়ন্ত্রণ আরোপ করা হতো। পর্দা প্রথার মধ্য দিয়ে বাঙালি সমাজে মেয়েদের অন্তঃপুরের মধ্যে আটকে রাখত। হিন্দু সমাজে মেয়েদের সবসময় পুরুষদের নিয়ন্ত্রণে থাকতে হতো, কারণ এই নিয়ন্ত্রণের মধ্যে হিন্দু সমাজে পুরুষদের স্থান হতো মেয়েদের উপরে এবং পুরুষরা ফিমেল সেক্সুয়ালিটির নিয়ন্ত্রক ছিল। কলকাতার শিথিল গতিশীল সমাজে হিন্দু পুরুষের এই ভূমিকা যাতে ঠিকমতো পালিত হয় এবং যাতে সামাজিক ভারসাম্য বজায় থাকে, তার জন্য কলকাতায় মেয়েদের উপর নিয়ন্ত্রণ আরও কঠোর ছিল। প্যারা করে 19বিংশ শতকের সামাজিক সংস্কারগুলি ছিল প্রধানত ব্রিটিশ শাসনের প্রতিক্রিয়া। উপযোগবাদীরা ভারতীয় সমাজে মেয়েদের অবস্থা নিয়ে সমালোচনামূলক মন্তব্য করেছিলেন। খ্রিস্টান মিশনারিরা বিশেষ করে বাঙালি সমাজের নিন্দায় মুখর ছিল এবং তাদের আক্রমণের লক্ষ্য ছিল সতী, বহুবিবাহ ইত্যাদি হিন্দু সামাজিক প্রথা। এক্ষেত্রে মিশনারিদের
মেয়েদের অবস্থা নিয়ে চিন্তার প্রধান কারণ ছিল যে তারা মেয়েদের ধর্মান্তরের প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চেয়েছিল। দ্বিতীয়ত, ইংরেজি শিক্ষার মধ্য দিয়ে মধ্যবিত্ত বাঙালি ভদ্রলোকেরা ক্রমশ পাশ্চাত্য সংস্কৃতি সম্বন্ধে সচেতন হয়ে উঠেছিল এবং বহু ক্ষেত্রে তার অনুকরণ শুরু করেছিল। এই কালচারাল কলোনালিজমের ফলে ভদ্রলোক গোষ্ঠী তাদের সমাজের মেয়েদের অবস্থা নিয়ে ক্রমশ অস্বস্তিতে পড়তে থাকে। ব্রিটিশ লিবারাল চিন্তাধারা বাঙালি ভদ্রলোকদের প্রভাবিত করেছিল, সে বিষয়ে সন্দেহের অবকাশ নেই। রামমোহন রায় পাশ্চাত্যের উদারনৈতিক মতবাদের দ্বারা প্রভাবিত ছিলেন এবং মহিলাদের প্রশ্নেও তার মত ছিল যে সম্পত্তি থেকে মেয়েদের বঞ্চিত করে মেয়েদের স্বাধীনতায় হস্তক্ষেপ করা হয়েছে। নববঙ্গ গোষ্ঠীও বাঙালি সমাজে মেয়েদের অবস্থার উন্নতি সাধনের কথা বলেছিল। হিন্দু সমাজের রক্ষণশীল গোষ্ঠীও নারী মুক্তির কথা ভেবেছিলেন। ইংরেজ শাসনের ফলে বাংলায় যে নতুন অভিজাততন্ত্রের সৃষ্টি হয়েছিল, রাধাকান্ত দেব ছিলেন তার যথার্থ প্রতিনিধি। পারিবারিক ঐতিহ্য অনুসরণ করেই রাধাকান্ত দেব নারী শিক্ষা বিস্তারে আগ্রহী হয়েছিলেন। 1822 খ্রিস্টাব্দে তিনি গৌরমোহন বিদ্যালঙ্করের সহযোগিতায় স্ত্রী শিক্ষা বিধায়ক নামে একটি পুস্তিকা রচনা করেন। এই পুস্তিকা রচনার মূল উদ্দেশ্য ছিল নারী শিক্ষা হিন্দু ঐতিহ্য এবং আদর্শের পরিপন্থী তা প্রমাণ করা। এই পুস্তিকা ফিমেল জুভেনাইল সোসাইটির কার্যকলাপকে সফল করতে সাহায্য করেছিল। বেথুনের মতে রাধাকান্ত দেব ছিলেন আধুনিক যুগের প্রথম হিন্দু যিনি নারী শিক্ষার প্রবক্তা ছিলেন। গোড়া রক্ষণশীল হওয়ার ফলে তিনি মেয়েদের বাড়িতে পড়ার পক্ষপাতী ছিলেন। প্যারা করে দ্বিতীয়ত, পাশ্চাত্য শিক্ষার ফলে পাশ্চাত্য সমাজ সংস্কৃতির সঙ্গে ভদ্রলোকদের পরিচিতি হয়েছিল, কিন্তু ব্রিটিশ সমাজের অভ্যন্তরে ব্রিটিশ মেয়েদের যে অসুবিধা এবং অত্যাচার সহ্য করতে হতো সে সম্বন্ধে ভদ্রলোকদের কোনো ধারণা ছিল না। পশ্চিমী মেয়েদের পর্দা প্রথা মানতে হয় না, তাই তারা স্বাধীন, এটাই ভদ্রলোকদের মুগ্ধ করেছিল। ইংরেজ সমাজে মহিলাদের উচ্চ মান এবং প্রভাব বাঙালি ভদ্রলোকদের কাছে একটা আদর্শ হয়ে দাঁড়িয়েছিল। অনেকেই মনে করত পাশ্চাত্য সভ্যতার অগ্রগতির মূলে ছিল সমাজে মেয়েদের সম্মানজনক অবস্থা। প্যারা করে এছাড়াও ভারতীয় সমাজের মেয়েদের দুর্দশাগ্রস্ত অবস্থা নিয়ে ক্রমাগত সমালোচনা শুনতে শুনতে অনেক ভদ্রলোকদের মনে হতো যে তাদের আত্মসম্মানে আঘাত করা হচ্ছে। প্যারীচাঁদ মিত্র প্রাচীন ভারতে মহিলাদের উচ্চ সম্মান এবং সামাজিক অবস্থান নিয়ে আলোচনা করেছিলেন মিলের বক্তব্যের বিরোধিতা করে। সুতরাং বাঙালি সমাজে মেয়েদের অবস্থা নিয়ে ক্রমাগত সমালোচনা ভদ্রলোক সংস্কারকদের এই বিষয়ে মনোনিবেশ করতে বাধ্য করেছিল। সুতরাং ভদ্রলোক শ্রেণী তাদের ট্র্যাডিশনাল ব্যক্তিগত পারিবারিক জীবনে মহিলাদের অবস্থায় পরিবর্তন আনার চেষ্টা করেছিল। 19 শতক জুড়ে মেয়েদের নিয়ে যে সংস্কার আন্দোলন চলেছিল তাতে মেয়েদের প্রতিক্রিয়া কী ছিল? যখন ভদ্রলোকেরা সামাজিক অনুষ্ঠান, সভা সমাবেশ, সংবাদপত্রের মাধ্যমে বাঙালি মেয়েদের অবস্থা শোধরানো নিয়ে বিতর্কের ঝড় তুলেছিল, তখন মেয়েরা কিন্তু ব্যস্ত ছিল গৃহকর্মে। তাদের প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়নি, স্বাধীন মত প্রকাশের সুযোগ দেওয়া হয়নি। এমনকি অনেকে জানতই না যে তাদের নিয়ে আলোচনার ঝড় তুলেছিল তাদেরই পরিবারের পুরুষেরা। ব্রিটিশ শাসক এবং ভদ্রলোক সংস্কারকদের উভয়ের কাছে মেয়েরা ছিল সংস্কারের নিষ্ক্রিয় বিষয়। প্যারা করে 1860-এর দশক থেকে সামাজিক অবস্থা সংস্কারের পক্ষে অনুকূল হয়ে উঠেছিল। কলকাতার সমাজে গৃহস্থ ভদ্রলোকেদের সংখ্যা এবং সামাজিক প্রতিপত্তি বেড়েছিল। সামাজিক এবং রাজনৈতিক সভাগুলির মধ্যে দিয়ে শাসক শ্রেণীর সঙ্গে আদান প্রদান বেড়েছিল এবং ভারতীয় ও ইংরেজি ভাষার সংবাদপত্রগুলির মাধ্যমে মত প্রকাশ ও প্রচার সহজ হয়েছিল। ভদ্রলোকদের ইংরেজি শিক্ষা, ব্রিটিশ প্রশাসনের চাকরি ইত্যাদির ফলে ভদ্রলোকেদের মানসিক গঠনে এবং মনোভাবে একটা হোমোজেনিটি ছিল। একদিকে ছোট লোক, অন্যদিকে অভিজাতদের থেকে একটা আলাদা আইডেন্টিটি তৈরি করতে চেয়েছিল ভদ্রলোক শ্রেণী। 1828 খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই সামাজিক সংস্কারে এই সমাজ অগ্রণী ভূমিকা নিয়েছিল। ব্রাহ্ম সমাজের অধিকাংশ সদস্যই ছিলেন ভদ্রলোক বুদ্ধিজীবী। 1860-এর দশক থেকেই কেশবচন্দ্র সেনের নেতৃত্বে মেয়েদের অবস্থার উন্নতির জন্য নানা প্রচেষ্টা করা হয়। 1863 খ্রিস্টাব্দে বামাবোধিনী সভা প্রতিষ্ঠিত হয় এবং বামাবোধিনী পত্রিকা প্রকাশ করা হয়। 1865 খ্রিস্টাব্দে ব্রাহ্মিকা সমাজ প্রতিষ্ঠা করা হয় ব্রাহ্ম মহিলাদের ধর্মীয় কার্যকলাপের সঙ্গে আরও যুক্ত করার জন্য। কেশবচন্দ্র সেন যে ইন্ডিয়ান রিফর্ম অ্যাসোসিয়েশন শুরু করেন তাতেও মেয়েদের উন্নতি সাধন কর্মসূচিতে যুক্ত করা হয়। প্যারা করে ব্রাহ্মরা যে সংস্কার করেছিলেন সেগুলি পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিতরা মেনে নিয়েছিল। ফলে 19বিংশ শতকে মহিলারা ক্রমশ তাদের মত প্রকাশ করতে শুরু করেছিল। সেই সমস্ত পাবলিক প্রাতিষ্ঠানিক
মাধ্যমগুলির সহায়তায়, যেগুলি এতদিন পর্যন্ত পুরুষদের মত প্রকাশের মাধ্যম ছিল, ক্রমশ এই মেয়েরাই পরিচিতি লাভ করলো ভদ্র মহিলা নামে। ভদ্রলোক গোষ্ঠীর আত্মীয়াদের নানা নামে ডাকা হতো, ভদ্র কুলবালা, ভদ্র বংশজবালা ইত্যাদি। ভদ্র মহিলা ছিল এমনই একটি শব্দ প্রথমে ভদ্রলোকদের পরিবারের মেয়েদের উদ্দেশ্যে বলা হতো, কিন্তু পরে ভদ্র মহিলা বলতে একজন আদর্শ মহিলাকে বোঝাতো যার জীবনযাত্রায় বৈশিষ্ট্য আছে এবং যে কিছু নির্দিষ্ট চারিত্রিক গুণের অধিকারিণী। ভদ্র মহিলা কনসেপ্ট তৈরি করেছিল সংস্কারকরা। 1860-এর দশকে ব্রাহ্ম মহিলারাই প্রথম গোড়া প্রাচীনপন্থী রীতি ভেঙে নতুন জীবনযাত্রা শুরু করেছিল। তাদের শিক্ষার পোশাকে এবং পর্দা ভেঙে বাইরে এসেছিল। অব্রাহ্ম মহিলাদের কাছে তারা ছিল প্রগতির প্রতীক। সাধারণ মানুষের মনেও ভদ্র মহিলা বলতে ব্রাহ্ম মহিলাদের ছবি ভেসে উঠত। তাদের লাইফস্টাইল ছিল ভদ্র মহিলার। এই ভদ্র মহিলারা শাড়ি পরতেন, ব্লাউজ এবং পেটিকোটের সঙ্গে পায়ে থাকতো জুতো, গায়ে গহনা। সামাজিক অনুষ্ঠানে এরা পুরুষদের সঙ্গে যোগ দিতেন, বিভিন্ন সামাজিক এবং সংস্থার সদস্য হতেন। এরা শিক্ষিত ছিলেন এবং সাহিত্যের রসগ্রহণে পটু ছিলেন। দক্ষতার সঙ্গে এরা সংসার চালাতেন এবং একই সঙ্গে স্বামীকে তার পেশাগত জীবনেও সাহায্য দিতে দক্ষ ছিলেন। শিক্ষিত মা হিসাবে সন্তানদের সুশিক্ষিত করে তুলতে পারতেন। ব্রাহ্ম মহিলারাও তাদের এই জীবনযাত্রাকে আদর্শ এবং অনুকরণযোগ্য বলে মনে করতেন। প্যারা করে বাঙালি সংস্কারকেরা পরিবর্তন চাইলেও মহিলাদের ট্র্যাডিশনাল ভূমিকা একই রকম রাখতে চেয়েছিলেন। ব্রাহ্মদের সংস্কারের আদর্শ এবং চেতনার থেকে ভদ্রমহিলার আদর্শ গড়ে উঠেছিল বলে মনে করেন বার্থউইক। তার মতে এই আদর্শ একই সঙ্গে ছিল সনাতনপন্থী এবং প্রগতিশীল, কিন্তু এই আদর্শকেই পরে ভদ্রলোক পরিবারের মহিলারা গ্রহণ করেছিলেন। গৃহের অভ্যন্তরে এই ভদ্র মহিলাদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। নতুন মহিলাদের সংসারের আয় ব্যয় সম্বন্ধে হিসাব রাখতে হতো এবং মধ্যবিত্ত শ্রেণীর নিয়ম অনুযায়ী তা ব্যয় করতে হতো। 1876-এর বামাবোধিনী পত্রিকাতে হিসাব রাখার নির্ভুল উপায় সংক্রান্ত একটি লেখা বেরিয়েছিল। গৃহকর্ম এবং সন্তান পালনের ক্ষেত্রেও এই নতুন মহিলাদের দক্ষতা ছিল অসামান্য। গৃহের অভ্যন্তরে তাদের এই দক্ষতাকে মহিলারা ক্রমশ বাইরের জগতে ব্যবহার করতে শিখেছিল। ঔপনিবেশিক শাসন ট্র্যাডিশনাল অর্থনীতিতে পরিবর্তন এনেছিল। গ্রামভিত্তিক অর্থনীতি, আঞ্চলিক শিল্প ইত্যাদির অবক্ষয়ের ফলে মহিলাদের ক্রমশ বাইরে বেরোতে হয়েছিল। এছাড়াও শিক্ষিত মহিলারা তাদের নতুন প্রাপ্ত যোগ্যতাকে উপযুক্ত কাজে লাগানোর জন্য আগ্রহী হয়ে ওঠে। 19 শতকের শেষ থেকে ভারতীয় শিক্ষিত মহিলারা ডাক্তারি বা শিক্ষকতার কাজের সঙ্গে যুক্ত হয়। তো এই ছিল 19 শতকের সংস্কারক আন্দোলনের ফলে কিভাবে ভদ্র মহিলা শ্রেণীর আবির্ভাব হয়েছিল তার উপরে 20 নম্বরের কোশ্চেন অ্যান্সার। এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। তোমাদের এই পেপারের অনেকগুলি প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি। বাদ বাকি প্রশ্নের উত্তর খুব দ্রুত তোমাদের সামনে নিয়ে আসবো। ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে। দেখা হচ্ছে অন্য ভিডিওতে।